বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক এবং কলামিস্ট অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রচুর আলোচনা, কিন্তু অনেক সময় এই আলোচনাটা আসে না এই রাজনীতিকে ভূ রাজনীতি বা আঞ্চলিক রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখবার চেষ্টা। বিগত সরকারের সময় এক ধরনের পররাষ্ট্রনীতি, এক ধরনের কৌশল আমরা দেখেছি, কোথাও ভারসাম্যপূর্ণ আচরণ, কোথাও এক ধরনের টেনশন কারো কারোর সঙ্গে। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে গত অগাস্ট থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়কাল, এই সময়কালে আসলে কূটনৈতিক সম্পর্কগুলো বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি দেখলেন আপনারা? মানে বাংলাদেশ এখান থেকে এই সময়টাতে কতটা অর্জন করলো, কতটা বিসর্জন দিল, এবং ভবিষ্যতের জন্যই আসলে কি রেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? কারণ অনেকেই মনে করেছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন নোবেল লরিয়েট, পুরা বিশ্ব তাকে চেনে, তিনি হয়তো বড় কোনো মাত্রা যোগ করতে পারবেন আমাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বা বৈদেশিক নীতির ক্ষেত্রে। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। মিস্টার মাহবুব কামাল, আপনি শুরু করবেন। এটা খুব জুৎসই একটা প্রশ্ন করছেন আপনি। সেটা হচ্ছে যে প্রথমে একটু বলি, আমি এই যে 13 মাসের যে ডিপ্লোমেসিটা না, আমি টেরিবল বলবো না, বাট ইটস এ ফেইলিওর। আমি টেরিবল ফেইলিওর বললে একটু বেশি হয়ে যেত আর কি। ইটস এ ফেইলিওর, এবং এটা এমন একটা ফেইলিওর দ্যাট দিস ডিপ্লোমেসি কুড নট আর্ন ইভেন এ সিঙ্গল ডলার। অন দ্য কন্ট্রারি, আপনার ফরেন ফান্ডিং প্রসেস ইনক্লুডিং IMF হ্যাজ বিন জিওপাটাইজড। আসেও নাই টাকা, আগে যেগুলি ছিল সেগুলো জিওপাটাইজড হয়ে গেছে এই ডিপ্লোমেসির কারণে। এবং আরেকটা জিনিস হয়েছে যে উই কুড নট স্ট্যাবলিশ an effective relation with a stronger neighboring country। এই 13 মাসে একটা ইফেক্টিভ রিলেশনশিপ থাকার কথা ছিল ভারতের সাথে, সেটা আমরা পারি নাই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের যে ডিপ্লোমেসি, এটা পারপ্লেক্সিং, একটু বিভ্রান্তিকর এবং সামটাইমস পাজলিং অলসো। এবং আমরা যেটাকে বলি কালেকটিভ উইজডম, সেটার সাথে কন্ট্রাডিক্টরি। সাধারণ মানুষ যেভাবে ভাবে, আমার মনে হয় আমাদের চিফ অ্যাডভাইজার সেভাবে ভাবেন না। হ্যাঁ, তারটা একটু পাজলিং আর কি। দেখেন, পৃথিবীর কোন ডিপ্লোম্যাট এত কথা বলে আমার জানা নাই। এত কথা বলে কোন আমার জানা নাই। আমি অনেক ডিপ্লোম্যাটের ক্যারিয়ার সম্পর্কে জানি। যেমন ধরেন পৃথিবী বিখ্যাত ডিপ্লোম্যাট, যেমন ধরেন স্টেটসম্যান যদি বলে রুজভেল্ট, আন্দ্রে গ্রোমিকো, হ্যাঁ, তারপর ধরেন যে ইউএন জেনারেল সেক্রেটারি যারা ছিলেন, যারা সফল ডিপ্লোম্যাট, যেমন বান কি মুন বলেন, তারপরে আপনার কফি আনান বলেন, তারাও কিন্তু এত কথা বলতেন না। হ্যাঁ, ডিপ্লোমেসির একটা প্রধান শর্ত হচ্ছে যে বলে, এটা খুব হিউমার করে বলে যে টু সে নাথিং ইজ হাফ দি আর্ট অফ ডিপ্লোমেসি। কিছু না বলাটা হচ্ছে হাফ দি ওয়ে অফ ডিপ্লোমেসি। তো আমরা তো এত বেশি কথা বলছি, একেবারে রাইট ফ্রম 5th অগাস্ট, অন ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা, তখনও ঢাকা পৌঁছান নাই আমাদের চিফ অ্যাডভাইজার। তখন থেকেই আপনার 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দেবো, এইটা সেইটা নানা রকম বাগাড়ম্বর হয়েছে ইত্যাদি। এবং দেখা গেছে যে চিপ সেন্টিমেন্টাল বিষয়গুলোকে ক্যাশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ডিপ্লোমেসি ইন্ডিয়া সহ সারা বিশ্বের সঙ্গে যে ধরনের ইফেক্টিভ ডিপ্লোমেসি করা দরকার ছিল, সেইটা উনি পারেন না। এক ধরনের বাগাড়ম্বর, এক ধরনের অপটিমিজম, এক ধরনের ফলস অপটিমিজমের মধ্যে আমরা পড়ে গেছিলাম। এবং দেখেন, ডিপ্লোমেসিতে তো আপনাকে ইউ মাস্ট হ্যাভ অ্যান আর্ট অ্যান্ড স্কিল অফ নেগোসিয়েশন, তাই না? এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং থাকতে হবে। এবং আপনাকে দেখেন, অন্যদের সাথে ডক্টর ইউনূসের একটা পার্থক্য আছে। অন্যরা মেয়ারলি স্টেটসম্যান অর হেড অফ দি গভর্নমেন্ট অর দি হেড অফ দি স্টেট, বাট ডক্টর ইউনূস আপনার 2 in 1। সেটা হচ্ছে যে উনি অ্যাট দ্য সেম টাইম স্টেটসম্যান, আবার উনি আপনার নোবেল লরিয়েট। নোবেলটাও কি ইন পিস। হ্যাঁ,
সো উই এক্সপেক্টেড মাচ ফ্রম হিম, ঠিক আছে। তো এখন সে উনি মানে কি করলেন আমি বুঝলাম না। আমরা তো যেমন কতগুলি যে নতুন জিনিস তৈরি হয়েছে, এই যে আপনার ভূ রাজনীতিতে কতগুলি নতুন ফেনোমেনা তৈরি হয়েছে, এটাকে আপনি বোধহয় নিশ্চয়ই খেয়াল করতেছেন। অনেক অনেক ভূ রাজনৈতিক, যেমন পাকিস্তান আফগানিস্তান একটা বিষয়, তারপরে ধরেন যে আরাকান নিয়ে একটা সমস্যা, তারপরে ধরেন যে এদিকে কি বলে যে আমাদের ঠাকুরগাঁও এবং লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে একটা ঝামেলা আছে। তারপরে অনেকগুলো ঝামেলা তৈরি হয়েছে, নতুন নতুন কিছু ঝামেলা তৈরি হয়েছে। এগুলির ব্যাপারে আমি দেখতেছি উনি ইজ টোটালি ইনডিফারেন্ট, হ্যাঁ, মানে টু অল দিস নিউ ফেনোমেনা। এগুলো তো নতুন নতুন তৈরি হয়েছে আর কি। যেমন টার্কি হ্যাজ বিকাম এ স্ট্রং স্টেক হোল্ডার ইন আওয়ার পলিটিক্স, হ্যাঁ, একটা স্ট্রং। এবং টার্কি থেকে আমরা এই যে কিনতেছি, কি বলে যে ড্রোন কিনতেছি, তারপরে রকেট কী কী সব কিনতেছি। এবং টার্কি তো আপনার কি বলে ওই আরাকান ওই জায়গাটাতে তারা তো এইড প্রোগ্রাম করতেছে, তারা রোহিঙ্গারা, চায়নার সাথে তাদের ভালো সম্পর্ক, রোহিঙ্গারা তারা যাতে না যায় তাদের একটা আছে, স্টেক আছে ওখানে। তো এই জিনিসগুলো যে চলতেছে, নতুন নতুন ফেনোমেনাগুলো ডেভেলপ করছে, ওনার কিন্তু মাথা ব্যথা দেখতেছি না আমি, হ্যাঁ, ওনার মাথা ব্যথা দেখতেছি না আমি। হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট ডোমেস্টিক পলিটিক্স, কীভাবে রাজনীতি সাজানো হবে, কীভাবে সেফ এক্সিট, অথবা ধরেন যে মানে ওনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে, অথবা আচ্ছা বিদেশ ট্যুরগুলি দেখেন, প্রত্যেকটা বিদেশ ট্যুর ফ্রুটলেস, প্রত্যেকটা বিদেশ ট্যুর তার ফ্রুটলেস। এই যে বললাম যে মানে যে সমস্ত ফান্ডিং প্রসেস ছিল সেগুলো কিন্তু জিওপাটাইজ হয়ে গেছে। উনি ফেরত আসার পর থেকে দেখা যায় যে ওগুলো মানে কার্যকর হচ্ছে না। তারপরে IMF বলে দিচ্ছে তার মানে ঋণ ছাড় করবে না, মানে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া। আর পুরো বিষয়টা মানে ভূ রাজনীতির যে পুরো বিষয়টা, এইখানে আমার বলা উচিত ইটস এ টেরিবল ফেইলিওর, হ্যাঁ, আমার বলা উচিত, কিন্তু আমি বললাম না, একটু ভদ্রতা দেখালাম আর কি। দেখেন মানে কি বলবো, এটা উনি যেসব জিনিস মানে ডিপ্লোমেসিতে যেগুলি করছেন, এগুলি যে এত ব্লান্ডার করছেন উনি। যেমন ধরেন চায়নাতে গিয়ে উনি বললেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, এবং চায়না মে কনসিডার দ্য রিজন অ্যাজ অ্যান এক্সটেনশন। দেখেন, এবং এটা কি হলো, এইটা বলার সাথে সাথে ইন্ডিয়া খেপে গেল এবং ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল। 3-4 দিনের মাথায় ট্রান্সশিপমেন্ট আবার বাতিল হয়ে গেল, হ্যাঁ। তো এই যে মানে এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সম্প্রতি যিনি বাংলাদেশে আসবেন সামনের দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে, তার যে সিনেট হিয়ারিং, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশকে চীনের ঝুঁকি বোঝানোই তার একটা বড় কাজ হবে নির্বাচিত সরকারকে, এবং মিলিটারিকে আলাদাভাবে বলেছেন, মিলিটারিকে সেটা বোঝাবার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, না এই যে আমি বলতেছি, এবং চীনের সঙ্গে একটা বড় বিরোধের জায়গা তো সমুদ্র কেন্দ্রিক, হ্যাঁ, এবং এইটা তো হ্যাঁ, এবং এটা তো ধরেন বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, অথবা এইসব মানে এইসব, হ্যাঁ। এবং একটা তো বড় কন্ট্রাডিকশন আছে আপনার, আপনি তো নিশ্চয়ই জানেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভার্সাস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তারপরে ধরেন এই যে সময়, তারপরে আকসা চুক্তি, এগুলো নিয়ে তো প্রেশার আছে ইত্যাদি। এদিকে চায়নার এক ধরনের প্রেশার আছে, বেল্টের এই কন্ট্রাডিকশন কীভাবে হ্যান্ডেল করতে হবে, এটার সাথে আবার মানে খাড়ার ঘা হয়ে দাঁড়াইছে টার্কি ফার্কি, তারপরে আবার নতুন করে আবার এই যে সোভিয়েত ইউনিয়নের ব্যাপার স্যাপার ইত্যাদি। বাট এই অঞ্চলের যে অর্ডারটা আর কি, আমি ওয়ার্ল্ড অর্ডার বলবো না, এই অঞ্চলের যে মানে অর্ডারটা, এটা তো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা খুব জটিল হয়ে যাচ্ছে আর কি। আপনি দেখেন এই যে আমাদের এখানে যে রেসিডেন্ট কোঅর্ডিনেটর ছিল জাতিসংঘের, হি হ্যাজ বিন ট্রান্সফার টু ইয়াঙ্গুন, এবং ওখানে চলে গেছে। কি কারণে? অনেকে তো বলতেছে যে এই যে আরসা আর যে কি বলে যে RSU না কি জানি, হ্যাঁ, ওদেরকে এম্পাওয়ার করার জন্য উনি গেছেন, যাতে আরাকানের সাথে একটা ঝামেলা তৈরি হয়। সো এই জিনিসগুলো যে মানে জটিল করে ফেলতেছে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা করে ফেলতে। দেখেন এই যে আপনার ঠাকুরগাঁও এবং এই যে লালমনিরহাটে, হ্যাঁ, বহু পুরনো এটা এয়ারপোর্ট, হ্যাঁ, সেইটা নাকি শোনা যাচ্ছে আর কি, ওখানে নাকি মানে চীন এবং পাকিস্তানের যুদ্ধ বিমান হ্যাঙ্গারে রাখা হবে ইত্যাদি। এবং এই জায়গাটা তো আপনার চিকেন নেকের কাছাকাছি, হ্যাঁ, চিকেন নেকের কাছাকাছি, এবং যে কারণে ইন্ডিয়া থ্রেটেন ফিল করতেছে। এবং আমরা শুনতেছি যে এখন ত্রিপুরার যে ওই যে কি কৈলাসহর একটা আছে বিমান, অনেক পুরনো, সেটা নাকি তারা সচল করতেছে। এখন কি ডিপ্লোমেসিতে কি বলে, এভরি ওয়ার ইজ এ ডিপ্লোম্যাটিক ফেইলিওর। ওয়ার মানেই হচ্ছে ডিপ্লোম্যাটিক ফেইলিওর,
তাই না? এখন এই যে জিনিসগুলো দাঁড়াচ্ছে, হ্যাঁ, এই আপনার এদিকে মায়ানমারের এই আপনি দেখছেন যে এগুলো বাংলাদেশকে আরো সংকটময় করে ফেলে দিচ্ছে, এবং সেটা সমাধান কি হবে আমরা শুনবো আপনার কাছ থেকে আবারও। মেজর জিল্লুর রহমান। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটা বিষয় নিয়ে এসছেন, এবং আপনার এখানে আলোচনার সুযোগ পাওয়া যায়, অন্যান্য জায়গায় অল্প সময় দেয়, কথা বলা যায় না। কামাল ভাই যথেষ্ট কভার করেছেন। ডিপ্লোমেসি যাওয়ার আগে আমি বলবো যে অভ্যুত্থানের পর আমাদের সাউথ এশিয়াতে এখানে একটা জিও পলিটিক্সের একটা পরিবর্তন হচ্ছে, এবং হয়েছে অনেক জায়গায়। সেটা কেমন? উনি একাঙ্গিতে দেখছেন, সেটা হলো যে বাংলাদেশ ইজ নাও অন দি ক্রস রোড। কালকে আমি একটা আমেরিকান একটা ম্যাগাজিনে দেখছিলাম, তাকে এখন প্রতিবেশী ভারত, রাশিয়া, চায়না, ইউএসএ, পাকিস্তান, তুরস্ক, এতগুলা জায়গায় আমরা ফ্যান আউট করেছি। আগে ভারতের অবস্থানটা কি ছিল আমি একটু পরিষ্কার করতে চাই। এই জায়গাটা আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। ভারত স্বাধীনতার পর থেকে আমার এই দেশকে তারা মনে করত উই উইল বো টু দেয়ার উইল, যেভাবে আমাদেরকে চাইবে সেভাবে আমাদের থাকতে হবে, চলতে হবে। ইট ইজ অনলি টু ডক্টর ইউনূস এরকম একটা পরিস্থিতির ভিতরে, যখন দেশের সমগ্র প্রশাসন, আপনার অ্যান্সিলারি সার্ভিসেস বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব ক্লাস করছে। এর মধ্যে প্রতিবেশী ভারত, তারা তাদের যে সমস্ত কার্ড আছে তারা সেগুলো প্লে করবে। দ্যাট ইজ দি পার্ট অফ পলিটিক্স। পলিটিক্স ইজ গুটি চালাচালি, এটা চুপ থাকলে হবে না। আর ইন্টারন্যাশনাল রিলেশনসের কথা, ইউর নেইবার ইজ ইউর ন্যাশনাল এনিমি, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। ডক্টর ইউনূস তো সাহসের সঙ্গে সেই বলয় থেকে বের করে চায়নার সাথে, পাকিস্তানের সাথে, আমেরিকার সাথে এতগুলা জায়গায় উনি, আমি তো দেখি যে উনি ডিপ্লোমেসিতে একটা বিশাল অর্জন করেছেন। ভারতকে তিনি এখন চিন্তায় ফেলেছেন। ভারতের সমরবিদ এবং স্ট্র্যাটেজিস্ট যারা আছে তাদের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে তাদের সাজাতে হচ্ছে। এই অবস্থায় ডক্টর ইউনূস ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন। সেটা কেমন? ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের অবকাঠামো মেরামত উন্নয়নের সাথে একটা সম্পর্ক আছে, পানি চুক্তির সম্পর্ক আছে, ট্রান্স বর্ডার সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে এগুলো থাকবেই। রাশিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি আছে। তারপরে তো নতুন আমরা এটা নিউক্লিয়ার যেটা পাওয়ার প্ল্যান্ট, সেটাও রাশিয়ার সাথে আমরা জড়িত। রাশিয়ার ফাইটার জেট আমাদের আছে, পৃথিবীর অত্যাধুনিক জেট। এটা রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ওখানে টাইটেন আপ। এদিকে চায়না থেকে আমরা ট্যাঙ্ক এনেছি, আমরা অস্ত্র এনেছি, সেখানে একটা সম্পর্ক চায়নার সাথে আমাদের রয়েছে। আবার আমেরিকার সঙ্গে আমাদের বড় ট্রেড একটা রয়েছে, যেটা আমাদের বলা যায় যে জিডিপির অথবা আপনি যদি আমাদের রিজার্ভ বলেন, সেখানে একটা বড় ভূমিকা আমেরিকা রাখে। আর বিশ্ব পার্থক্য হচ্ছে অন্যগুলো থেকে আপনি এনেছেন, আসছে, আর আপনার ব্যবসাটা হচ্ছে ওখানে। হ্যাঁ, আমি সেটা বলছি
যে তাহলে আপনার যেহেতু এক্সপোর্ট বিশ্বের- বাজার হচ্ছে আমেরিকায়। সেখানে ডক্টর ইউনুসের ডিপ্লোমেসি তো উনি তো হি ইজ নট এ বার্কিং ডগ, হি ইজ এ ওয়ার্কিং ডগ। উনি তো চাপাবাজি করেন না, উনি মিষ্টি মিষ্টি করে বেশ ভালো চিবায় চিবায় আসল কথাগুলো বলে। অনেকেই বলেছিল যে ট্রাম্প আমাদের মোদি সাহেবের অত্যন্ত প্রাণের বন্ধু, কুলাকুলি গলাগলি, এইবার মনে হয় যে বাংলাদেশকে সাইজ করবে। আমি তখন বলেছিলাম যে ইউএসএ ডক্টর ইউনুস ছাড়া কিছু বোঝে না, শুনতে খারাপ শোনাবে, অনেক তার পিছনে ইতিহাস আছে। ডক্টর ইউনুস নতুন নতুন আর্মস প্রকিউরমেন্ট করছে, ড্রোন উনি বললেন টার্কির কাছে মডার্ন ড্রোন প্রকিউরমেন্ট এবং অন্যান্য অস্ত্র, রকেট মিসাইল, চায়নার রকেট মিসাইল, হ্যাঁ, তারপর চায়নার কাছ থেকে লেটেস্ট আমরা প্রস্তুতি নিচ্ছি ফাইটার জেট আনার জন্য। তা এতগুলা অ্যারেঞ্জমেন্টে পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশ ইজ দি হাইয়েস্ট মিলিটারি কন্ট্রিবিউটর ফর পিস কিপিং। এখন 3 নম্বরে, সেইখানে সরি এখন 3 নম্বরে। না এখন নেপাল, এই যে না না, নেপাল এত পাবে কোথায়? না না, হ্যাঁ হ্যাঁ, ইয়েস 3 নম্বরে এখন 3 নম্বর। আচ্ছা শোনেন, মানে আগে কখনো 1 আর 2 এর মধ্যে থাকতো, এখন 3 নম্বর। তো এই এতগুলা হয়েছে কি যে এই সমস্ত ইন্টারন্যাশনাল জায়গায় আমাদের প্রেজেন্টেশন আগের থেকে থাকাতে যে আমাদের পূর্বে যে ভাবমূর্তি ছিল তার চেয়ে একটু প্রেস্টিজিয়াস করেছে দেশকে এবং বহির্বিশ্বে। বাংলাদেশের পাসপোর্ট এখন নিচের দিক থেকে 7 নম্বরে। এটা যাচ্ছে, এটা পরে আসছে। এর ভিতরে আমরা উন্নত দেশের সঙ্গে মিলিটারি আমাদের এক্সারসাইজ করছি, ইউএস এর মতো দেশের সাথে। এটা তো আগেও হতো, আগে হতো, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তারপর পাকিস্তানের সাথে যে আগে যে বৈরী ভাব ছিল সেটাকে অনেকখানি উনি উতরে কাছাকাছি নিয়ে আসছে। এটা কি কম সাহসের কথা মনে করেন? ভারতের চোখ রাঙানির ভয় আগে তো কখনো কথা বলা যায়নি। ইট ইজ ডক্টর ইউনুস, আই স্যালুট দিস জেন্টলম্যান, যে উনি ওই যে রানওয়েটার কথা বললেন মাসুদ কামাল ভাই, লালমনিরহাটেরটা, ঠাকুরগাঁও, হ্যাঁ, সেটা তো অলরেডি সিভিল এভিয়েশন সেখানে যে রেকি করে আসছে, এটা চালু হয়ে যাবে এবং চায়নার সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই এত কিছু দেখে ইন্ডিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ কনসার্ন অ্যাবাউট দেয়ার সিকিউরিটি, হাউ ফাস্ট বাংলাদেশ ইজ ডিজাইনিং দেয়ার ডিফেন্স। অর্থ কষ্ট আমার থাকতে পারে, আমার নিরাপত্তার কষ্ট আমি রাখতে চাই না, আই এম এ ফাইটার। তা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো ধন্যবাদ যে ডক্টর ইউনুস ওই ডিপ্লোমেসিতে ভালো করেছে। হ্যাঁ, আমার বন্ধুবর উনি যেটা বলেছেন সঠিক, বিনিয়োগে আমরা তলের দিকে যাচ্ছি। আর এটা একটা সুস্থ স্বাভাবিক স্বচ্ছ নির্বাচন হওয়ার পরে একটা নির্বাচিত সরকার এলে সঠিকভাবে যদি দেশ পরিচালনা করতে পারে তখন হয়তো আমাদের এই বিনিয়োগের দিকটা বাড়তে পারে। তবে আমার একটা শঙ্কা আছে মাসুদ ভাই, যে কামাল ভাই, যে খুব নতুন সরকার নির্বাচনের পরে খুব সুন্দরভাবে যে স্টার্ট আপ করতে পারবে, এটা একটু সমস্যা থাকবে কিছুদিন। এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। মিস্টার মাহবুব কামাল, একটু না, এটা খুব যাই হোক, দেখেন কতগুলো ঝামেলা আছে। হ্যাঁ, যেমন ধরেন যে আমেরিকার সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল সেইটার আইস ইজ বিং মেল্টেড। হ্যাঁ, ওদের ট্যারিফ যে 50% ওটা কমায় আনছে, 15 অথবা 16। আমাদের ট্যারিফ কিন্তু ঠিক আছে, 20 যা আছে তাই। তো ডিস্টেন্সটা কমে আসতেছে আমেরিকার সাথে। এখন ইন্ডিয়ার সাথে যদি আমেরিকার ডিস্টেন্স একেবারে 0 হয়ে যায়, এখনও কিছু আছে, তাইলে কিন্তু এইটা আমাদের জন্য একটা বিপদ হইতে পারে। এটা কিন্তু একটা আমি বলবো আর কি। 2 নম্বর হলো, দেখেন সেনাবাহিনী যেহেতু করিডোর দিতে চায় নাই, আমাদের ওয়াকারুজ্জামান সাহেব করিডোর দিতে চায় নাই, সুতরাং
এরকম কি কোনো ব্যাপার ঘটতেছে যে সেনাবাহিনীকে আপনার ডিফেম করা বা সেনাবাহিনীকে তার ইমেজকে এরকম চলতেছে কিনা আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। যদি তাই হয় যে সেনাবাহিনীকে ডিফেম করে বা সেনাবাহিনীর শক্তি খর্ব করা বা এটা ইত্যাদি, তাইলে কিন্তু বড় ধরনের বিপদ হবে। কারণ পিস কিপিংয়ের একটা ব্যাপার আছে, হ্যাঁ। তারপরে অ্যাকচুয়ালি সেনাবাহিনী ইজ আওয়ার লাস্ট রিসোর্ট। আমরা আইনগতভাবে যখন বিপদে পড়ি তখন সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট রিসোর্ট, আবার যখন নিরাপত্তার প্রশ্নে তখন সেনাবাহিনী ইজ দ্য লাস্ট রিসোর্ট, তাই না? এই দুইটা জায়গা যদি ঠিক থাকে তাইলে কিন্তু দেশের আর কোনো সমস্যা হওয়ার কথা না, সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য আর্মি। তো সেইটা আমাদের একটু দেখতে হবে যে মানে এই জিনিসগুলোকে আমাদের কনসার্ন থাকতে হবে, এটা মানে সচেতন থাকতে হবে। আচ্ছা, চায়না আমেরিকার ব্যাপার দেখেন, ফর এক্সাম্পল, যে আমেরিকার প্রেশারে বা তাদের কথা মতো আমরা আকসার যে সময়গুলিতে আমরা সই টই করলাম, হ্যাঁ, তাইলে কি হবে? আমাদের যে আর্মস, এইটার তো মেইন প্রকিউরমেন্ট হয় চায়না থেকে, কিন্তু এই চুক্তিগুলি করা হলে কিন্তু আর্মস প্রকিউরমেন্টের কতগুলি বাধ্যবাধকতা থাকবে, কোথা থেকে কিনতে হবে না হবে, তাহলে এখানে একটা কনফ্লিক্ট দেখা দিবে আর কি। সবটা মিলে মানে আরেকটা বড় ব্যাপার যেটা আমি প্রথমে বলতেছিলাম, যে টার্কি ইজ বিকামিং এ সুপার পাওয়ার ইন দিস রিজিয়ন, ডে বাই ডে, গ্র্যাজুয়াল ইন দিস রিজিয়ন, হ্যাঁ, সুপার পাওয়ার, বিশেষ করে মানে ধরেন যে ইসলামিক কান্ট্রিগুলো বা এইসব এলাকায়। এখন টার্কি আমাদের দেশের ব্যাপারে খুব বেশি মাত্রায় ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, এবং আমরা কতটুকু টার্কিকে অ্যালাউ করব, এটার কিন্তু একটা দিস মাচ অ্যান্ড নট দিস ফার অ্যান্ড নট ফার্দার, এরকম একটা কিন্তু সব কিছুতে দিস ফার অ্যান্ড নট ফার্দার কিন্তু থাকতে হবে, হ্যাঁ। আমি যদি একেবারেই লাগাম ছেড়ে দিই, হ্যাঁ, যে এটা মানে একেবারে ফর ইটার্নিটি, তাইলে তো হবে না। একটা সব কিছুতেই বিট আমেরিকা, বিট ইন্ডিয়া, বিট মানে মায়ানমার, এনি কান্ট্রি, দিস ফার অ্যান্ড নট ফার্দার, হ্যাঁ, তাইলে হবে কি সব কিছুতে একটা ভারসাম্য থাকবে, সব কিছুতে একটা ইয়ে থাকবে। আমাদের ডিপ্লোমেসিগুলি না, যেমন গত রেজিমে কি হয়েছে, গত রেজিমে দিস ফার অ্যান্ড নট ফার্দার ছিল না, ইট ওয়াজ ফ্রি টু মুভ আর কি, হ্যাঁ। তো এই জায়গাগুলো আমাদেরকে কশাস থাকতে হবে, যাতে কোনোভাবেই কোনো এক্সটার্নাল ফোর্স, হোয়াট এভার ইট ইজ, এক্সটার্নাল ফোর্স যাতে এমন কোনো মাত্রা ছাড়িয়ে না যায় যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেন্টির উপরে একটা বড় বিপদ হতে পারে। তো এবং এই বিষয়গুলোকে আপনি মনে করেন যে নির্বাচনের আগে বাংলাদেশে কোনো জটিলতা তৈরি করতে পারে? হ্যাঁ, করতে পারে। কি ধরনের? ধরেন যে ইন্ডিয়া ইজ ফ্রম দ্য ভেরি বিগিনিং হস্টাইল টু বাংলাদেশ, ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং ইন্ডিয়ার একটা কনসার্ন হচ্ছে এখানে পার্টিসিপেট ইলেকশন হইতে হবে, ইনক্লুসিভ নেচার তাদের ভাষায়। তাদের ইনক্লুসিভ মানে তো হচ্ছে আপনার আওয়ামী লীগ, তাই না? তাদের তো একটা মেজর কনসার্ন এটা। তো এখন কিন্তু ইন্ডিয়া তো আগে কখনো এই কথা বলেনি, আগেও তো নির্বাচন হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এইটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই যে ইন্ডিয়ার মানে অ্যালাইড পার্টি হচ্ছে আওয়ামী লীগ, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই, তাই না? তো ফলে এটা আমি ওইদিকে যাইতে চাই না। এগুলি এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সোশ্যালি পলিটিক্যালি এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে এই জিনিসগুলো, মানে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্ক, এটা আর ব্যাখ্যা করার দরকার পড়ে না। তো এখন ইন্ডিয়ার কনসার্ন হচ্ছে যে এখানে পার্টিসিপেট ইলেকশন, এখানে ইনক্লুসিভ, এখন যদি ইনক্লুসিভ নির্বাচন মানে যদি সে ধরনের প্রক্রিয়া আমরা চালু না করি, তাহলে ইন্ডিয়া ইরিটেট করবে নানাভাবে। ওদের তো অনেকগুলো কার্ড আছে, তাই না? অনেকগুলো কার্ড, ইরিটেট করার অনেকগুলো কার্ড আছে তাদের, তাই না? সেগুলো করতে থাকবে। তারপরে ধরেন যে আমাদের ডোমেস্টিক এরিয়া অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না, এটা তো ইট ইজ ডাউটফুল। কেন ডাউটফুল আপনার কাছে মনে হচ্ছে? ডাউটফুল না, কেন নয় ডাউটফুল? এনসিপির যে ভূমিকা, হ্যাঁ, সেটা এনসিপিকে তো সরকারই এখন আর গুরুত্ব দিচ্ছে না। নিয়োগকর্তাকে বাদ দিয়ে প্রফেসর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করিয়ে ফেললেন সব, আমি বলছি অনেক রাজনৈতিক দলকে দিয়ে। আমি যদি বলি ইটস এ পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন, আপনি কি বলবেন? ইউ ক্যান সে দ্যাট ইট মে বি এ পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন। ওই যে আপনার স্টিফেন হকিং এর গ্র্যান্ড ডিজাইনের মধ্যে ইউনিভার্সের যে গ্র্যান্ড ডিজাইন হতে পারে। এনসিপির রোল কি হবে, ইউ নেভার নো। The whole thing is a gray area. আমাদের ফিউচারটা ইজ এ গ্রে এরিয়া, এটা কোনো দ্যার ইজ নাথিং গ্রিনিশ, হ্যাঁ। এই গ্রে এরিয়া কী হবে না হবে ইউ নেভার নো, তাই না? এখন কতগুলি দেখেন না, কতগুলিতে জিনিস এখানে কনফ্লিক্ট আছে। তো যেমন ধরেন যে গণভোট কবে হবে,
এটা কি নভেম্বরে হবে না ইলেকশনের দিন হবে, মেজর প্রবলেম। তবে পিআর অর্থ রিজলভ হয়ে গেছে, পিআর নিয়ে খামাখা জামাত এইসব করছে। 2 মাস আগে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে বসে আছে, আমরা ছাপছি 296 জন ক্যান্ডিডেট, এরপরও পিআর করে, মানে এটা আমরা কিছু বুঝি না আর কি। এটা তো নাহিদ বলেছেন জামাত প্রতারণা করেছে জনতার সঙ্গে। না এটা তো আমি বলছি আমরা যেদিন 296 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলাম কনস্টিটিউশন ওয়াইজ, তো এরপরে টকশোতে আমি বলছি তো এই আমরা যে ছাপলাম এই যে ক্যান্ডিডেটগুলি, তো এখন পিআর কিসের? হ্যাঁ, তো প্রতারণা ঠিকই, তো ওরা ঠিকই বলছে এটা, এই পয়েন্টে তো অ্যাটলিস্ট প্রতারণাই। তারপরে গণভোট আছে, তারপরে যে সাংবিধানিক আদেশ দিয়ে এটাকে করতে আইনি ভিত্তি দিতে হবে, অমুক তমুক, কতগুলি জিনিস তো এখনও জটিল পর্যায়ে আছে, তাই না? এগুলি রিজলভ করার জন্য যদি অল দি স্টেক হোল্ডার যদি আন্তরিক হয়, তাইলে না জিনিসটা মানে ক্লিয়ার হবে। এখন এখানে যদি প্যাচ লাগানোর মতো কেউ থাকে, হ্যাঁ, এবং হইতে পারে, আমি যে বললাম যে পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন, হইতে পারে কোনো প্যাচ লাগাবে কেউ, হ্যাঁ, কে লাগাবে আই ডোন্ট নো, হইতে পারে প্যাচ। জানেন এটা খুব সিগনিফিকেন্ট, আপনি এগুলো কতগুলো জিনিস না কেউ খেয়াল করে না আর কি, ছোটো ছোটো জিনিস। ইউরো সাহেব তো ওই যে বিবিসির সাথে বললো যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ। আবে এটা কিন্তু খুবই একটা মানে কি সিগনিফিকেন্ট সেন্টেন্স। জনগণকে কেউ 5 বছর চায়, কেউ 50 বছরও চায় না, ওইটা ধরেন পরে, ওইটা জনগণ, ওইটার পারসেপশন আছে, কিছু লোক চায়, সেটা আমি বলতেছি না। উনি নিজে বলতেছেন যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ। তার মানে কি? হ্যাঁ, এরকম কথা সাবকনশিয়াসলি করুক বা কনশিয়াসলি করুক, বলুক, যেভাবেই বলুক, তার মুখ থেকে আসছে তো কথাটা। এবং যদি সাবকনশিয়াস মাইন্ড থেকে হয়, সাবকনশিয়াস মাইন্ড ইজ অলসো মানে এটা থট প্রসেসের মধ্যে আছে এটা। হ্যাঁ, তো ফলে মানে আমার কাছে জিনিসগুলি খুব জটিল মনে হইতেছে যত। আর দেখেন একটা কি বলবো, আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন না, আপনার বারবার তো বলার দরকার নাই, ডেট ইজ ফিক্সড, যে কি রমজানের আগে, তাই তো, এভরিথিং ইজ মানে ফিক্সড। তারপরে বারবার ফেব্রুয়ারিতে হয়তো হবেই, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, কি সব মানে এমন কেউ পেছাতে পারবে না। এগুলি তো বলার দরকার নেই, যত বেশি এগুলি বলা হবে তত বেশি তো আমি সন্দেহ করবো। করিডোর নিয়ে একটা বিশেষ করে ইউটিউবারদের প্রচারণা এমন হয়েছে যে কিছুটা সরকার, আর্মি জনগণ মুখোমুখি করার মতো উদ্দেশ্যমূলকভাবে এমন ভাষায় কন্টেন্টগুলো ছাড়া হয়েছে, আমি ভালো করে দেখেছি। আমার এটার উপরে লেখা আছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা করা প্রয়োজন। 1991 সালে এই মায়ানমারের সঙ্গে আমাদের একটা কনফ্লিক্ট 90-91 হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় আমাদের বেগম খালেদা জিয়া, আমি ওনার সাথে তখন ছিলাম। ওনারা এই যে ওনার অফিসে ডিসিশন মেকিং হচ্ছে কি করা হবে, তখন ফরেন মিনিস্টার ছিল কর্নেল মুস্তাফিজ প্রয়াত, আর জেনারেল নাসিম ছিলেন ডিজিএফআই, এনএসআই ছিলেন তখন জেনারেল লতিফ, এরকম কয়েকজন ছিলেন, সরি বিডিআর ডিজি। তো সবাই তখন আলোচনা করছিল এই ইস্যুর সাথে, যেহেতু রিলেটেড এটা বলছি। তো ওইখানে সিদ্ধান্ত হলো যে আমরা নিড টু নো অ্যাজ অ্যান্ড হোয়েন, গরিবের সংসারের মতো নুন আনতে পান্তা হলে একবার লবণ আনো, একবার হলুদ আনো, তা না করে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করতে হবে, বিভিন্ন সেক্টরের লোক নিয়ে, সে সিকিউরিটির লোক, ইন্টারন্যাশনাল রিলেশনসের স্ট্র্যাটেজিস্ট যারা আছে, সেনাবাহিনীর অভিজ্ঞ যারা আছে, বিমান বাহিনী, নৌবাহিনী যারা আছে, মিডিয়ায় যারা আছে, যারা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেসিতে আছে, সবাইকে নিয়ে একটা টিম করা হবে। তারাই সিদ্ধান্ত নিবে যে কোন জিনিসটা করা যায় কি। হ্যাঁ, ইউ আর রাইট যে সেনাবাহিনী করিডোর দিতে চায়নি, ভাষাটা তা তো হতে পারে না, কারণ সেনাবাহিনী আর সরকার আর জনগণ আলাদা হতে পারে না। আমরা তো সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের সরকার। কিন্তু এটাও তো সত্য দৃশ্যমান যে সরকার সেটাকে সরকারকে সাজেশন দিতে, সুপারিশ করতে পারেন, সাজেশন করতে পারেন, এই ভাষাগুলা কেউ বলে নাই। কারণ সেনাবাহিনীকে হয়তো মুখোমুখি করে হেয় প্রতিপন্ন করা যায় কিনা,
সরকারের সাথে বা দেশের জনগণের মুখোমুখি করা যায় না। বাইরের ইউটিউবার এগুলো একটু বেশি বেশি বলেছে দেখেন। তো সেনাবাহিনী হ্যাঁ সাজেশন তো দিতেই পারে, কারণ আলটিমেটলি তো প্রতিরক্ষা বাহিনী তো এগুলাকে সেভ করতে হবে। করিডোর কি ইন্টারন্যাশনালি আমরা জানি, যেখানে তারা বলছে যে একটা সেভ হয়ে চাচ্ছে আসপেক্ট, যেটা উনি বিজ্ঞ মানুষ উনি বলেছেন যে শুধু যে ওই মানবিক সাহায্য নাকি তার সাথে আর অন্য কিছু যাবে আসবে, সেটা একটা বড় চিন্তার কারণ থাকা স্বাভাবিক। যারা অভিজ্ঞ তারা এগুলা চিন্তা করতে পারে। বাট এই জায়গাটা আমি বলবো সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা আছে, সেনাবাহিনী বলবে সরকারকে যে এইটা এইভাবে করলে এটা হবে। সরকার তখন সবাই নিয়ে ডেকে বসে কি করা যেতে পারে। আর শুধু সেনাবাহিনী আর বাংলাদেশের ইস্যু না, এখানে এখানে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা এখানে রয়েছে, জাতিসংঘ এখানে রয়েছে। সুতরাং আমি বর্তমান বিশ্বে আমি যে সব বুঝি এই একটা দেশ এই বলে চলতে পারবে না। অন্যদের সুবিধা অসুবিধা আমাদের একটু বিবেচনায় নিতে হবে। আজকে ইসরায়েলকে যুদ্ধ বিরতিও মেনে নিতে হচ্ছে পরিস্থিতির কারণে, কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা ফ্যাক্টর। ঠিক তদ্রূপভাবে আমি বলবো যে নির্বাচনের কথা যেটা আমরা আলোচনা করলাম, যে উনি অ্যাগ্রি করলেন যে এটা আসলে সহজ না, আরও কঠিনতর হবে। আর ভারত তাদের অনেক কার্ড আছে, এটা তাদের কার্ড তো প্লে করবেই, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে সামনে এগোতে হবে। আগে কখনো আপনি যে মাঝখানে একটা প্রশ্ন ওনাকে ছুড়ে দিয়েছেন যে আগের নির্বাচনে তো ভারত কখনো ইনক্লুসিভ এইসব আওয়াজ দেয়নি। ভারত আওয়াজ দিবে কি জন্য? আগের নির্বাচন যারা করেছে তারা তো বিজেপির ঢাকা শাখার কর্মচারী ছিল, তারা তো খুশি, তারা তো চায় যে আমার কর্মচারী এই দেশ চালাক, আমার কথা মতো চলুক। এখন যে এবং একেবারে আপনাকে ইয়ে করি, হেল্প করি, সেটা হচ্ছে ইভেন সুজাতা সিং, মানে ওদের যে একটা হাই অফিসিয়াল পররাষ্ট্র সচিব, উনিও উনি তো এসে ইলেকশনকে প্রভাবিত করছেন। এগুলো তো হয়েছে, এগুলো 2014 সালের ইলেকশন। এটা কামাল ভাই শুধু এখানে না, ভবিষ্যতে এটা হতেই থাকবে। এটা আমাদেরকে এই কনস্ট্যান্ট ফ্যাক্টর এটা ধরে নিয়ে আমাদের এগোতে হবে। যখন বয়স বাড়লে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলা কনস্ট্যান্ট ফ্যাক্টর। 60-এর উপরে গেলে কম বেশি নিয়ে আমাদের চলতে হবে। আমাদের সামনে এরকম একটা পরিস্থিতি হবে এই নির্বাচনে, যেটা উনি রাইটলি বলেছেন যে ভারত ইনক্লুসিভ মানে তো আওয়ামী লীগকে ঢুকানোর জন্য তাদের প্রচেষ্টা থাকবে। এই দেশের যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু অনেক আগেই ম্রিয়মাণ হয়ে গেছে। তার জন্য এই এনসিপি, এই যে ছাত্র আন্দোলন নেতা যারা ছিল তারা অনেক বড় দায়ী। তারপর সরকার, সব কিছু মিলে সাধারণ জনগণ যেমন একটা আমূল পরিবর্তন চেয়েছিল। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পুরানো গতানুগতিক সরকার ব্যবস্থার বাইরে এমন আহামরি কিছু আমি দেখছি না। বাট নির্বাচনটা আপনি দেখছেন, নির্বাচনটা আপনি দেখছেন, উনি তো ওনার তো সংশয় আছে। ওই উনি বললেন, ওটাকে আমি অ্যাড করি যে বারবার ফেব্রুয়ারি বললে মানে এক কথা এত বেশি বললে সেই কথা তখন সন্দেহ লাগে। পরিস্থিতি যা, সত্য বলতে কি যে আমাদের বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যত দ্রুত নির্বাচন হয় সেই তারিখে খুশি। আর সাধারণ জনগণ বা আমাদের মতো বিশ্লেষক যারা, আমি মনে করি যে আমাদের ওই জিও পলিটিক্সটা মাথায় নিয়ে ভারতকে কমবেট করার মতো একটা গ্রাউন্ড তৈরি করে রাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক দল কিভাবে নেবেন, একটা রাজনৈতিক অঙ্গনে কামাল ভাই একটা পিআরবি থাকার দরকার, প্রেশার রিলিজ ভালভ। অর্থাৎ মানুষের মনে যে ক্ষোভ, সে যে দলের হোক, যে ব্যথা, কোথাও বলার বা কোথাও প্রকাশের আপনাকে একটা স্পেস দিতে হবে, তা নাহলে তো বাস্ট করবে। সরকার যে আজকালকে আপনি ভোট দিয়ে একটা সরকার বসিয়ে দিলেন, তাকে তো সুশৃঙ্খলভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে। তখন যদি আজকে একটা বড় দল নিষিদ্ধ রয়েছে, এই সরকার যাওয়ার পরে নেক্সট যে সরকার আসবে তার উপরে যে আন্তর্জাতিক যে চাপ আসবে, মানবাধিকার
সংস্থার যে চাপ আসবে, এটা তো এখনই আছে, এই সরকারের উপরে তখন শুরু কি হয়েছে। এই সরকার হয়তো অনেক কিছু বলে এগিয়ে যেতে পারবে যে এই অবস্থায় আমি একটু গুছানোর জন্য সময় নিচ্ছি। তো নির্বাচিত একটা সরকার যখন আপনি গায়ে গণতন্ত্রের লেবাস নিয়ে আসবেন, তখন তো এটা বলতে পারবেন না। তা সেই জায়গায় একটা প্রস্তুতির দরকার আছে। সেটা কিভাবে তাদের সাথে, তারাও তো এই দেশের মানুষ, তারা যারা অন্যায় করছে তাদের বিচার করেন, সেই বিচারের পরে বাকি সময় কিভাবে দেশ শান্ত রেখে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা যায়, সেটাই এখন বড় ইস্যু। নির্বাচন হচ্ছে, আমি মনে করি সেই গ্রাউন্ড ওয়ার্ক এখন বড় দরকার। নির্বাচন একটা হলো, 3 মাসের মাথায় একটা প্রবলেম হলো, সেই জায়গাটা আমার মনে হয় যে আমার বন্ধু কামাল ভাই আমার সাথে অ্যাকসেপ্ট করবে যে করে বসাই দিলেন। কিন্তু আমার তো আগে পরে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে গিয়েছে, রাজনৈতিক দলগুলা সহ অবস্থান কম বেশি আশেপাশে ছিল, এই রকম তলবি তলবা নিয়ে বাইতুল মোকাররমের খতিব, শাহ আমানাতের মসজিদের খতিব, সব নিয়ে দেশ ছাড়া সমস্ত কিছু ক্লাবস, সেই অবস্থায় আর একটা নতুন সরকার এসে যেখানে একটা দলের ভিতরে তাদের প্রতিহিংসা বলেন, তাদের জিজ্ঞাসা বলেন, তাদের আবার ক্ষমতায় ফিরে আসা, আবার রাজনীতি সুযোগ তালাশ করা, সব জায়গায় একটা বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে। ধন্যবাদ। আপনার কথা আমি কতগুলি জিনিস আমি খেয়াল করতেছিলাম, আই ওয়াজ ওয়েটিং টু রেসপন্ড। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না, সবাই মিলে একটা এক্সপার্টিস করে তারপরে জিনিসগুলোকে মোকাবেলা করবে বললেন না আপনি। দেখেন, আমাদের যোগ্যতার অভাব আছে, আমাদের সক্ষমতার অভাব আছে। এবং আপনি দেখেন, একটা তুলনা করি আমি, যেমন জয়শঙ্কর ভার্সাস আমাদের তৌহিদ সাহেব। হ্যাঁ, দেখেন জয়শঙ্কর কোয়াইট ডিপ্লোমেসি, হ্যাঁ, খুব শান্ত ধীর ডিপ্লোমেসি, আর আমাদের হচ্ছে মেলোড্রামাটিক। হ্যাঁ, এটা কি বলে ওটাতে, মানে পাবলিক ড্রামা আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওই খুব কোয়াইট ডিপ্লোমেসি, অনেক পার্থক্য। কিন্তু ডিপ্লোমেসিটা কি, আমাদের উইকারদের, আমাদের উইপন কি, স্ট্রঙ্গারদের উইপন হচ্ছে আর্মস, উইকারদের ডিপ্লোমেসি হচ্ছে অরেটরি। আমরা কথা দিয়ে গুড হিউমারে রাখবো আমাদের অপোনেন্টকে, আমাদের শত্রুকে গুড হিউমারে রেখে আমরা আদায় করবো। রাইট, আমাদের তো উইপন নাই, উইপন দিয়ে আমরা পারবো না, তাই না? এগুলি খামাখা বললে তো লাভ নাই। সো দি ডিপ্লোমেসি অফ উইকেন টু কিপ এনগেজ ইন ডায়ালগ, হ্যাঁ, দি ডিপ্লোমেসি অফ উইকেন নেশনস ইজ ইটস অরেটরি অ্যান্ড গুড হিউমার। সেইটা আমাদের নাই, আমাদের গুড হিউমার করার লোক নাই। যাই হোক, সব দেখেন, আমি তো কতগুলি নাম বলতে চাইছিলাম, সময় নাই। যেমন ধরেন যে কিসিঞ্জার, হ্যাঁ, হি ওয়াজ সো হিউমারাস। হ্যাঁ, তারপরে ধরেন যে ম্যাডেলিন অলব্রাইট, শি ওয়াজ এ ভেরি আর কি ফেমাস ডিপ্লোম্যাট। তো এইসব যে ডিপ্লোম্যাট আমরা যারা দেখছি অতীতে, চৌ এন লাই, চাইনিজ হলে কী হবে, হি ওয়াজ ভেরি হিউমারাস এবং খুব অরেটরি তার ভালো ছিল। ফলে যাদের অডিটরি ভালো, যাদের হিউমার ভালো, তারা ডিপ্লোমেসিতে সবচেয়ে বেশি সাফল্য লাভ করে। আমাদের এখানে এগুলো নাই, সক্ষমতার অভাব আছে। আরেকটা আপনি বলেছেন ইন্ডিয়ার প্রশ্নে, দেখেন এই যে বললেন না, ইন্ডিয়ার প্রশ্নে একটা ঐক্য এই ধরনের কী জানি বললেন, ইন্ডিয়ার প্রশ্নে কিন্তু এখন স্প্লিট হয়ে গেছে বাংলাদেশ। আপনি জামাতের ইয়েগুলো দেখতেছেন, তাদের বক্তব্যগুলো, ইলেকশনকে সামনে রেখে আপনি আর ওইভাবে অল আউট মানে অ্যান্টি ইন্ডিয়ান ইউনিটি পাবেন না, ঠিক আছে? ইলেকশনের আগে এটা পাবেন না আগের মতো। ইলেকশনের স্ট্র্যাটেজি, ইলেকশনের এক একটা দলের ইলেকশনের স্ট্র্যাটেজি উইল ডিসাইড দি নেচার অফ রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। হ্যাঁ, এটা এখন আর ওরকম নাই, যেহেতু ইলেকশন এসে গেছে। হ্যাঁ, আমরা তো মুখে সব কথাই অনেক কথাই বলি, কিন্তু মানে শাসন করতে গেলে যে ইন্ডিয়ার সাথে মানে চূড়ান্ত হস্টালিটি, এটা মানে শাসন করা যায় না, এটা সবাই বুঝি আমরা। এবার এই গভর্নমেন্টই তো আগের টোন আর এখনকার টোন দেখেন না। এখন তো ইলিশ মাছ পাঠাচ্ছি, কোথায় মানচিত্র পাল্টায় দিব ইন্ডিয়ার, মানে 7 সিস্টার, এখন পাঠাচ্ছি মানে ইলিশ মাছ। হ্যাঁ, তো এগুলো তো আমরা বুঝি আর কি। হ্যাঁ, তো ফলে ওইভাবে আর পাবেন না। হ্যাঁ, যে কি বলে যে একটা অল আউট ইউনিটি, হ্যাঁ, ইন্ডিয়ার বিরুদ্ধে হের পাবেন। অনেকের কথাবার্তা তো বোঝা যাচ্ছে, এবং ইন্ডিয়ার সমর্থন আদায়ের জন্য একটা কম্পিটিশনও হইতে পারে। ইট ইজ নট আনলাইক। ইতিমধ্যে আমি সেন্স করি, করছি আমাদের রাজনৈতিক দলের ভিতরে এটাই যাক, এগুলি লাভ নাই। এখন যেটা বলতেছি, দেখেন
আমি শেষে যেটা বলতেছি, আফগানিস্তান পাকিস্তানের যে কনফ্লিক্টটা, এইটা আমাদেরকে শেখাচ্ছে যে ওয়ান্স অ্যান এনিমি ইজ নট অলওয়েজ অ্যান এনিমি। হ্যাঁ, ওয়ান্স এ ফো ইজ নট অলওয়েজ এ ফো, অথবা ওয়ান্স এ ফ্রেন্ড ইজ নট অলওয়েজ এ ফ্রেন্ড। ডিপ্লোমেসিতে সেটা হয় না। হয় না। যেমন আফগানিস্তানের সাথে যখন এই যে মানে সোভিয়েত অকুপেশনের সময় কী হয়েছে, ওখানকার তালেবানরা পাকিস্তানে ট্রেনিং করছে দিতে, তখন কি ভালো রিলেশন। আবার এখন দেখেন পাকিস্তানের তালেবানরা ওইখানে গিয়ে করছে, এখন করবে। তারপর ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক ছিল আফগানিস্তানে, এটা জাস্ট 180 ডিগ্রি উল্টায় গেছে, তাই না? এবং এগুলির সুযোগ নিচ্ছে আমেরিকা। হয়তো তারা মানে পাকিস্তান হ্যাজ বিকাম এ প্রক্সি ওয়ার অফ আমেরিকা। হ্যাঁ, এবং ওদের একটা একটা আফগানিস্তানের একটা এয়ারপোর্ট আছে সারগম নাকি জানি, ওইটা তারা দখল নিতে যাচ্ছে। তো এখন ধরেন এই যে টাইম টু টাইম যে ডিপ্লোমেসি চেঞ্জ হয় বা কান্ট্রি টু কান্ট্রি এসব চেঞ্জ, এটা তো মাথায় রাখতে হবে। আমরা গ্যাট হয়ে বসে থাকলে হবে না যে এইটা শত্রু, এইটা মিত্র, এইটা ফর ইটার্নিটি। হ্যাঁ, এইটা এইটা মানে একেবারে শেষ পর্যন্ত এটা যেতে হবে, চেঞ্জ করতে হবে আপনাকে, রিলেশনশিপের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এখন কি হচ্ছে আমরা দেখতেছি না, এই যে এয়ার চিফ টার্কিতে যাচ্ছে, আশিক সাহেব টার্কিতে যাচ্ছে, এই যে এটা ছিল 2 বছর আগে, এটা ছিল 5 বছর আগে, এটা ছিল টার্কি হ্যাজ বিকাম এ ভেরি স্ট্রং স্টেক হোল্ডার ইন বাংলাদেশ পলিটিক্স। হ্যাঁ, তো ফলে এগুলো তো চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখন আমাদের আমি যেটা মূল কথা যেটা বুঝি সেটা হচ্ছে ডিপ্লোমেসিটা এমনভাবে করতে হবে যে ডিপ্লোমেসিটা আসলে মানে বাগাড়ম্বর না, একটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, ডিপ্লোমেসি যেইটা অ্যাচিভ করা যায়। নন অ্যাচিভেবল বাগাড়ম্বর করে কী লাভ? হ্যাঁ, ইন্ডিয়ার মানচিত্র পাল্টাই দিব, 7 সিস্টার দখল করে দিব, যেটা অ্যাচিভ করা যাবে না, বুঝি অ্যাচিভ করা যাবে, তারপরে বলতেছি। হ্যাঁ, তা আমরা যেটা অ্যাচিভ করতে পারবো, যে অ্যাচিভ কী করতে পারবো, আমরা ওদের সাথে এমন একটা ডিপ্লোমেসি, একটা সমান মর্যাদার যাতে আমরা সমান মর্যাদা পাই, তারপরে গিভ অ্যান্ড টেকটাও যেন সমানের মানে প্রপোর্শনটা ঠিক থাকে। হ্যাঁ, ওরা $1 বিলিয়ন মানে এক্সপোর্ট করবে, আর আমরা হ্যাঁ ট্রেড ডেফিসিট যাতে কমে আসে। সুন্দর আপনাকে সাপ্লিমেন্ট করে দিই, টনি ব্লেয়ার ইরাকের এই যুদ্ধ নিয়ে তার ডিপ্লোম্যাটদের ডেকে বলছিল যে ডিপ্লোমেসি ফেল করেছে, হোয়াট ইউ হ্যাভ ডান। তো আপনি বললেন না হিউমার থাকতে হয়। হ্যাঁ, এটা এসেনশিয়াল। ডিপ্লোম্যাটরা কি বলছে? এটা এসেনশিয়াল। হ্যাঁ, বলতে ইয়েস উই ডিড আওয়ার ডিউটি। হ্যাঁ, our duty to make humor and give you a good sense, but not for your army is. Then Tony Blair replied, what do you mean? Well, they will force the enemy to sit on your table for a good dialogue. The diplomacy, আপনি যেটা বলছেন যে ডিপ্লোমেসি যখনই যে কথা বলবে মিষ্টি মিষ্টি, শত্রুর কাছেও এমনভাবে কথা বলবে, you are slaughtering him, still he will feel that you are doing a favor. আমি বলছি আমি যদি আপনার হার্ট টাচ করতে পারি, রাইট, হ্যাঁ, এইটা কিন্তু বড় ধরনের বিজয় আর কি। হ্যাঁ, আপনার হার্ট টাচ করতে পারলে আপনার যত ধরনের আমার প্রতি থাকুক না, নেগেটিভ অ্যাটিটিউড থাকুক না, এইটা ধীরে ধীরে কমে যায়। হ্যাঁ, তো ফলে আমরা তো হার্ট টাচ করতে পারি না। ইনার ওয়ার্ল্ড, একটা কাউন্টার পার্টের ভিতরের জগৎটাকে যে আমি বের করে আনবো বা ওইটাকে আমি স্পর্শ করবো, এটা তো আমরা পারি না। প্রথম কথা তো ইংরেজিও জানি না। হ্যাঁ, মানে কমিউনিকেশনও গ্যাপ আছে। এগুলো তো সত্য কথা, এগুলো বলে তো লাভ নাই। হ্যাঁ, আমরা একটু আলোচনাটা শেষ করে আনি, মানে আপনাদের দুজনেরই ক্লোজিং রিমার্কস কে শুরু করবেন আপনি? ওভারঅল আমি যে আলোচনা হলো অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে আপনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন। হ্যাঁ, এর মধ্যে ডিপ্লোম্যাটদের সবচেয়ে উনি আমার একটা প্রিয় মানুষের নাম বলছে কিসিঞ্জার। উনি কোথাও উপস্থিত হলে হেনরি কিসিঞ্জার, কোথাও উনি উপস্থিত হলে কোনো ডায়ালগে, কোথাও স্পিচ দিতে শাটল ডিপ্লোমেসি, এই শাটল ডিপ্লোমেসি সেই ইন্ট্রোডিউস করছে। উনি উনার প্রেজেন্স মনে হতো যে অনেক কিছু শীতল করে ফেলেছে। এমনকি লিঙ্কন এর কথা বলা হয় যে সে কিন্তু কোনোদিন বর্ন ডিপ্লোম্যাট ছিল না, বাট সে ডিপ্লোমেসি সমস্ত ওয়ার্ড দিয়ে পৃথিবী জয় করেছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, সেও কিন্তু স্টেটসম্যান না, কিন্তু হি ওয়াজ এ ভেরি গুড ডিপ্লোম্যাট। রাইট। আচ্ছা, আমাদের এখন কিছু কামাল ভাই ওই দলীয় লোক, ওই স্থাপকতা যারা করে, এই সমস্ত লোক ওই ফরেন সার্ভিসে মুখ দেখে দেখে কার আত্মীয় কোন দলের কে সব বাদ দিতে হবে। ফরেন সার্ভিসের ক্যাডার অফিসার তাদের
প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকেই রাখতে হবে, তাহলে এখান থেকে ভালো রেজাল্ট আমরা পাবো। তা নাহলে দলীয় লোক দেখে এখানে অ্যাঙ্কারিং করে পরের দিন পাঠাই দিচ্ছেন আর এক জায়গায় ডিপ্লোমেসি করতে, এখানে আপনার পিছে পিছে ঘুরছে, বাড়ির পাশে বাড়ি ছিল পাঠাই দেয় অমুক জায়গায়। এগুলা বন্ধ করতে হবে রাষ্ট্রের স্বার্থে, জাতির স্বার্থে। আমার শেষ কথাটা হচ্ছে, আমি যদি ন্যাস্টিয়েস্ট ডিপ্লোমেসিও করতে চাই, সেটা করতে হবে নাইসেস্ট ওয়েতে। সবচেয়ে নোংরা ডিপ্লোমেসিটাও যদি করতে চাই, সেইটা সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, এবং মানে কি বলে যে বাগ্মিতার কোনো বিকল্প নাই। দেখেন সব ক্ষেত্রে কথার কোনো বিকল্প নাই। আপনি প্রেম বলেন, ট্রু, আপনার এই কথায় ডিপ্লোমেসিতে বলা আছে, হ্যাঁ, বি এক্সট্রিম টু দি জেন্টলিটি, যে বি ফার্ম টু ইয়োর ডিসিশন। এটা আপনি ডিপ্লোমেসি। বলি যে ভালো কথা বলতে পারে সে প্রেম করতে পারবে, হ্যাঁ, ঠিক আছে, এই স্বপ্ন দেখায় দেখায় ইত্যাদি কথার মার পেয়েছে। যে ভালো কথা বলতে পারবে তার বন্ধুর সংখ্যা বাড়বে, যে ভালো আড্ডা জমাইতে পারবে, মানে এবং সব ক্ষেত্রে তো কথাই তো সব। এই যে আমরা তো এই যে অনেক পুরনো কথা না, কথামালার রাজনীতি, এগুলো আমরা বহুদিন থেকে বলি আর কি। তো অ্যাকচুয়ালি কথা জানতে হবে, যেহেতু আমরা উইকার নেশন, হ্যাঁ, সেহেতু কেউ মাইন্ড করেন না আমি যে উইকার বলতেছি। উইকার মানে ইন টার্মস অফ আর্মস অ্যান্ড অ্যামুনিশন। এখন যদি আপনি স্ট্যাটিস্টিক্স করেন যে ওখানে কয়টা যুদ্ধ বিমান আছে, আমাদের কয়টা আছে, ওখানে কয়টা ট্যাঙ্ক আছে, আমাদের কয়টা আছে, সেটা দেখা যাবে যে আমাদের কম। কিন্তু উই আর উইকার ইন অ্যামুনিশন, বাট উই আর স্ট্রঙ্গার ইন আওয়ার স্পিরিট। হ্যাঁ, এই স্পিরিটটা ধরে রাখতে হবে, প্লাস আমাদেরকে প্র্যাকটিক্যাল ডিপ্লোমেসিটা করতে হবে, এই বাগাড়ম্বর না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজেজুল্লুর রহমান এবং মিস্টার মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কূটনীতি নিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমার এক অতিথি বলছিলেন যে বাংলাদেশ একটা ক্রস রোডে দাঁড়িয়ে, আরেক অতিথি বলছিলেন যে আমাদের ফিউচারটা একটা গ্রে এরিয়ার মধ্যে। কূটনীতিতে তেমন কোনো অর্জন গত এক বছরের বা 13 মাসে ওনারা দেখতে পাননি। যদি একজন টেবিলে এক প্রান্ত থেকে বলেছেন অনেক সফল, অন্যজন বলেছেন একেবারেই সফল নয়। সব মিলিয়ে কিন্তু কূটনীতির ভাষা কী হওয়া উচিত সেই বিষয়ে দুজনেই একমত। এবং আমাদের কূটনৈতিক দপ্তরে বা পররাষ্ট্র দপ্তরের যে ভেতরে দুর্বলতা, এবং যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন তার মধ্যে যে পলিটিসাইজেশন, এমনকি এই নির্দলীয় সরকার যেটাকে কেউ কেউ বলবার চেষ্টা করছেন বা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময়ও পররাষ্ট্র দপ্তরের নিয়োগ, বদলি, প্রমোশন, এইসব ক্ষেত্রে সেগুলো দেখা গেছে। কাজেই এই সব বিষয়ে আসলে একটু সজাগ এবং সতর্ক থাকা দরকার। এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন কিভাবে বৈদেশিক সম্পর্কের নানা মারপ্যাচের মধ্যে প্রভাবিত হবে, বা এখান থেকে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে, নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ কি, সেগুলো ওনারা তুলে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সামগ্রিক বাস্তবতায় শুধুমাত্র নিজের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভাবলে চলবে না। এবং যদি আমরা ভাবি এবং সমস্যার সমাধান করতে চাই, এমনকি আমাদের নিজস্ব সমস্যার সমাধান করতে চাই, সেটা আমরা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আঞ্চলিক রাজনীতি, বৈশ্বিক রাজনীতিটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের কর্মপন্থা নির্ধারণ করব। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।